আমি এই কথা বলতে পারি, দলীয় বিবেচনায় নয়, আবেদনের মেরিট দেখে আবেদন বিবেচনা করা হবে। 5 আগস্টের আগে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে প্রায় 2000 ছাত্র তরুণের যদি যে রক্ত এবং তাদের আত্মত্যাগ না থাকতো, জীবনের ত্যাগ না থাকতো, তাহলে হয়তো আমরা এখানে বসে কথা বলতে পারতাম না। যে কথাটি নাজিবুল ভাই বলেছেন, 16 বছর পর এই ধরনের একটি আয়োজনে তিনি উপস্থিত হতে পেরেছেন। তাহলে আমরা কি ধরনের বাংলাদেশে ছিলাম এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি। এখন কথা হচ্ছে যে এই ছাত্র তরুণরা কেন জীবন দিয়েছিল, কেন, কোন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সেই নতুন বাংলাদেশ কোন বাংলাদেশ? সেই বাংলাদেশের আজকের সকালের আমরা যদি চিত্র দেখি, যে আমাদের সেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আজকে আগুন লেগেছে। সেই আগুন কোন স্বাভাবিক আগুন নয়। সেখানে আমাদের এই কল্যাণ ট্রাস্ট যে মন্ত্রণালয়ের অধীনে, সেই তথ্য মন্ত্রণালয়ের অধীনে, তথ্য মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে ফ্লোরে 7 নম্বর বিল্ডিং এ বসেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের, যেখানে সেই কুখ্যাত পলকের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের সেই ফ্লোর 8 এ, মানে ফ্লোর 7 অষ্টম তলায় সেখানে আগুন লেগেছে। আর একই সঙ্গে এটা হচ্ছে সচিবালয়ের সবচেয়ে বড় ভবন, সেটি দীর্ঘ ভবন, সেই ভবনের একদম শেষ প্রান্তে একই সঙ্গে আগুন লাগে। রহস্যময় আগুন। এবং এই আগুনের মধ্য দিয়ে ইতিমধ্যে আমরা এলজিআর উপদেষ্টা তিনি আসিফ মাহমুদ, তিনি তার পোস্টে জানিয়েছেন যে আমরা কাজ করছিলাম এলজিআর মন্ত্রণালয়ের লুটপাটের, অনেক লুটপাটের ফাইল আমরা অলরেডি চিহ্নিত করে কাজ করছিলাম। সেখানে আজকে আগুনে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে কিনা এখন তার তিনি গভীরভাবে সন্দেহ প্রকাশ করেছেন যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ফাইল তারা যখন কাজ করছিলেন তখন আজকে সেই মন্ত্রণালয়েও পুড়িয়ে দেওয়া হয়েছে। একদিকে এই পলকের মন্ত্রণালয়, যেটা আইসিটির সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত একটি মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রণালয়ের জায়গায় আগুন দেখা গেছে, যদিও এখনো পর্যন্ত বিস্তারিত কিছু আমরা জানতে পারিনি, কিন্তু সিম্পটমটা হচ্ছে সেই মন্ত্রণালয়ের জায়গাটাতে আগুন দেখা গেছে। আর ওই যে আইজিআরডি, যেখানে বড় ধরনের দুর্নীতি চিহ্নিত করার কথা বলা হয়েছে, সেটা উপদেষ্টা নিজে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে এই চিত্র তিনি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। তো তাহলে আমরা কোন বাংলাদেশে? এখনো বাংলাদেশের সেই ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে যারা কথিত স্বৈরাচার পালিয়ে গিয়েও, স্বৈরাচারের প্রধান পালিয়ে গেলেও, তার দোষররা এখনো পর্যন্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এই বাংলাদেশকে আবার সেই ফেসিবাদে ফেরানোর জন্য এই ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। আজকে এখানে অনেকগুলো পরামর্শ দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেসব পরামর্শ। আপনারা জানেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এটি প্রতিষ্ঠিত হয়েছে যে সাংবাদিকদের, পেশাদার সাংবাদিকদের, দুর্দশাগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য। এই কাজগুলো আমরা করতে গিয়ে আমরা এখানে এসে যা দেখলাম, গত 15 বছরে সর্বমোট 14,000 সাংবাদিককে অনুদান দেওয়া হয়েছে, চেক দেওয়া হয়েছে। 14,000 চেক বিতরণ হয়েছে গত 15 বছর। এই 14,000 চেকের সবগুলো বিশ্লেষণ আমার হাতে আছে, সবগুলো তালিকায়, সবগুলো বিশ্লেষণ করা যায়নি, কিন্তু যতটুকু এক নজর চোখ বুলানো গেছে, যে কথাটি কোন একজন বক্তব্যের মধ্যে বলছিলেন, যে গণেশ ভাই বলছিলেন যে আবুল কালাম আজাদের আবেদন করার পরে জেলা প্রশাসক বলেছেন, লিখে দিয়েছেন যে আবেদনে ত্রুটি আছে বিধায় সেটা গ্রহণ করা যায়নি। আবুল কালাম আজাদের আবেদনে কি ত্রুটি গণেশ দাস বুঝতে পারেন নাই, আমি এখন বুঝতে পারি কি জন্য। কারণ এই 14,000-এর মধ্যে নয়া দিগন্তের পত্রিকা থেকে একজনের নাম আছে। 14,000 যে অনুদান পেয়েছে তার মধ্যে নয়া দিগন্ত পত্রিকার একজনের নাম আছে বিগত সময়ের মধ্যে। তো তাতে তো আবেদনের ত্রুটি কি বোঝা যায় না? বোঝা যায়। ত্রুটি হচ্ছে তার মতাদর্শ। এটাই হচ্ছে যে সাংবাদিকের মতাদর্শটাই সবচেয়ে বড় ত্রুটির জায়গা ছিল। এই জায়গাগুলোতে আমাদের বর্তমান বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা কি চাচ্ছি, আপনারা অনেকে অনেক পরামর্শ এখানে দিয়েছেন। আমি দায়িত্ব গ্রহণ করার পরে এখানে ফান্ডের যে অবস্থা যা দেখলাম, এই কল্যাণ ট্রাস্টের কিছু ফিক্সড ডিপোজিট আছে, সেখান থেকে লভ্যাংশ দিয়ে এই কল্যাণ ট্রাস্টের এই কল্যাণমূলক কাজগুলো, ওগুলোতে হাত দেওয়ার কোনো সুযোগ নাই, শুধুমাত্র লভ্যাংশের একটি অংশ থেকে এই কল্যাণের কাজ করার সুযোগ আছে। আর একটা হচ্ছে যে সরকারের রাষ্ট্রীয়
বাজেট থেকে খুব সামান্য, প্রয়োজনের তুলনায় খুবই সামান্য অর্থ বরাদ্দ করা হয়, সেখান থেকে এটা দেওয়ার সুযোগ আছে। এর বাইরে আর কোনো এই কল্যাণ ট্রাস্টের কোনো স্থায়ী কোনো আয়ের কোনো ব্যবস্থা নাই। আমি যখন দায়িত্ব নিলাম দেখলাম কেবল আমার দায়িত্ব, আমি সেপ্টেম্বরের পরিবর্তন আসলো আমাদের আগস্ট মাসে, জুলাই মাসেই মোটামুটি একটা বড় ধরনের এই ছাড় চেক বিতরণ করা হয়েছে। তো এই নতুন অর্থ বছরে এসে যেটুকু পেলাম অত্যন্ত দ্রুততম সময়ে, অতীতে যেটা করা হয়েছে মাসের পর মাস আবেদন ফেলে রাখা হয়েছে, বাছাইয়ের নামে টালবাহানা করা হয়েছে, তদবির করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়, এবং আজকের মতো এই যে গোটা করে এগুলা দেয়া বা এভাবে বিতরণের পরিবর্তে যেটা করা হতো যে এটা জানতেও দেওয়া হয় না দেশের অধিকাংশ সাংবাদিককে যে এখানে সাংবাদিকদের সুবিধা পাওয়ার সুযোগ আছে, এটাও জানতে দেওয়া হয়নি। এবং অতি সংগোপনে আবেদনগুলো কালেকশন করা হতো দলীয় অনুগতদের মাধ্যমে, যে কারণে অনেক সাংবাদিক জানতেও পারেন নাই। আপনারা দেখেছেন গত এক মাস যাবত আমরা পত্রিকায় বড় করে বিজ্ঞাপন দিয়ে আমরা আবেদন আহ্বান করেছি, এবং টেলিভিশনের স্কলে 15 দিন যাবত স্কলে গেছে যে যারা আবেদন করতে আগ্রহী তাদের সন্তান সাংবাদিকদের সন্তানদের আবেদন করার জন্য আমরা আহ্বান। এটা লুকোছাপার তো কোনো বিষয় নেই, রাষ্ট্রের অর্থ এটা পাওয়ার, আপনি নাগরিক হিসেবে আপনি সাংবাদিক যদি সাংবাদিক হয়ে থাকেন এটা আপনি পাওয়ার হকদার, আপনি যোগ্য হলে এখানে আবেদন করবেন। এটা লুকোছাপা করে গোপনে গোপনে আবেদন সংগ্রহ করবো, গোপনে গিয়ে সার্কিট হাউসের একটি বিশেষ রুমে ডেকে ডেকে বিশেষ ব্যবস্থায় চেক হস্তান্তর করবো বিশেষভাবে, এটা লুকোছাপার তো কোনো বিষয় না। আর যারা অনেকের মধ্যে একটু দ্বিধা আছে যে চেক এভাবে নেবো কিনা, কেন নেবেন না? আপনার আমার এখানে ট্যাক্সের, আমরা যে ট্যাক্স দিই প্রত্যেক দিন ট্যাক্স দিচ্ছি, বিদ্যুৎ বিলের মধ্যে ট্যাক্স দিচ্ছি, গ্যাস বিলের মধ্যে, এর থেকেই তো এই টাকাটা আবার আপনার অসুবিধার সময় বিপদের সময় এটা বিতরণ করা হচ্ছে। আমরা যে উন্নত বিশ্বে আমরা কি দেখি, উন্নত বিশ্বে তাদের প্রত্যেকের বেতন থেকে ট্যাক্সটা কেটে নেওয়া হয়, এবং যখন তিনি চাকরি থেকে অবসর নিলেন অটোমেটিক তার বাকি জীবন পুরোটা দায়িত্ব রাষ্ট্র নিয়ে নেয়। তো এটা কোনো করুণার বিষয় না, তো এটা প্রাপ্য। আমি এই সময়ে দায়িত্ব নেওয়ার পর দেখলাম যে এ পর্যন্ত এই কল্যাণ ট্রাস্টের কার্যক্রম শুধুমাত্র এটুকুর মধ্যেই সীমাবদ্ধ আছে যে অসুস্থ হলে বা এভাবে আবেদন করলে কিছু অনুদান দেওয়া হয়। দেখলাম আইন ঘেটে দেখলাম যে এখানে আরো অনেক কাজ করার জায়গা আছে এই কল্যাণ ট্রাস্টে। তো সেই অনুযায়ী অল্প সময়ের মধ্যে প্রথমে পদক্ষেপ নেওয়া হলো যে সাংবাদিকরা কোন জায়গাটাতে গিয়ে আটকে যায় এই বিষয়গুলো চিহ্নিত করার চেষ্টা করলাম। প্রথমে দেখলাম যে একজন সাংবাদিক যখন তার নিয়মিত বেতন পান না তার প্রতিষ্ঠান থেকে, তখন তার সবচেয়ে বড় বিপদের বিব্রতকর একটা জায়গা তৈরি হয় যে তিনি তার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানের বেতনটা চালাইতে পারেন না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্তান বের করে দেওয়ার মতো বহু ঘটনা, আমি যখন সাংবাদিকদের নিয়ে কাজ করেছি, সংগঠনে কাজ করেছি, বহু ঘটনা আমার কাছে এসছে যে ভাই এই অবস্থা, আমার ছেলেটাকে তো বের করে দিচ্ছে প্রতিষ্ঠান থেকে, এই বেতন দিতে পারি না কত 6 মাস। এ ধরনের অনেক পরিস্থিতি আমি ফেস করেছি এই যে সাংবাদিকদের বিএফইউজ এর দায়িত্ব থাকার সময়। সে কারণে আমি ভাবলাম যে এই জায়গাটাতে একটা সাপোর্ট যদি দেওয়া যায় তাহলে একটা স্বস্তির জায়গা সাংবাদিকদের জন্য তৈরি হতে পারে। সেই অনুযায়ী অল্প সময়ের মধ্যেই আমরা সেই সাংবাদিকদের সন্তানদের বৃত্তি দেওয়ার জন্য, সেই তারা যাদের সমস্যা আছে তাদের বৃত্তি দেওয়ার জন্য আহ্বান করেছি। ইতিমধ্যে শত শত সাংবাদিক পরিবারের সন্তানদের বৃত্তির আবেদন আমাদের কাছে এসছে। এই আবেদনগুলো আমরা বাছাই করছি অলরেডি। আমি আশা করছি ইনশাআল্লাহ জানুয়ারির 15 তারিখের মধ্যে এই বৃত্তির বিষয়টা আমরা একটা জায়গায় গিয়ে বিতরণের জায়গা পর্যন্ত যেতে চাই, কারণ বছরের শুরুতেই এই সমস্যাটা বেশি হয়। এই জন্য 15 জানুয়ারি বা জানুয়ারি মাসের মধ্যেই যাতে আমরা আমাদের নীতিমালা অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের হাতে তাদের সন্তানদের জন্য সেটা পরিমাণ যতটুকুই হোক না কেন আমরা সেটা যাতে তুলে দিতে পারি সেই চেষ্টাটি করছি। আরেকটা বিষয় আমি দেখলাম যে সাংবাদিকরা সারা জীবন এই পেশাতে নিজেকে উৎসর্গ করে দিয়ে দিন নাই রাত নাই গভীর রাত পর্যন্ত রাস্তায় পরিশ্রম করে কর্মক্লান্ত হয়ে এভাবে জীবনটাকে শেষ করে দেন, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সাংবাদিকরা বেশি মাত্রায় হার্টের রোগী হচ্ছেন সাংবাদিকরা, এবং তুলনামূলকভাবে গড় যে আয়ু আছে বাংলাদেশে এই ক্ষেত্রে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা মৃত্যুবরণ করছেন তাদের আমার কাছে যে ডাটা আছে যে তুলনামূলকভাবে অন্য পেশার তুলনায় সাংবাদিকদের আয়ুর জায়গাটাতে দেখছি যে তাদের এই যে অনিয়ন্ত্রিত অনিয়মিত
তাদের যে চলাফেরার কারণে এই জায়গাটাতে তাদের সমস্যা হচ্ছে, মৃত্যুর হার বেশি, এবং একই সঙ্গে শেষ বয়সে এসে অসহায় অবস্থায় পড়েন। প্রতিষ্ঠান থেকে মনে করা হয় তিনি আর কর্ম কাজের যোগ্য নন, কিছু দেয়ার, ওই প্রতিষ্ঠানকে দেয়ার কিছু নাই, তখন কিন্তু মুহূর্তের মধ্যে যখন বিদায় করে দেয় এক অসহায় অবস্থার মধ্যে পড়ছেন, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, যাদের সন্তান হয়তো কাছে নাই বা সেভাবে নাই, তাদের ওষুধপত্র পর্যন্ত খাওয়ার মতো তাদের সঙ্গতি নাই। এই জায়গাটাতে ভাবলাম যে এখানে কিছু একটা করা যায় কিনা। সেই অনুযায়ী আমি আমাদের সুযোগ্য তথ্য উপদেষ্টা তার সাথে কথা বলার পরে তিনি অবিলম্বে তিনি সায় দিলেন, এবং 30শে অক্টোবরই আমাদের যে প্রোগ্রাম চেক বিতরণের ঢাকায় যে বড় প্রোগ্রামটি হয়েছে সেখানে তিনি ঘোষণা করেছেন যে আমরা বয়স্ক এবং প্রবীণ সাংবাদিকদেরকে ভাতার আওতায় আনার যে ঘোষণা তিনি সেখান থেকে দিয়েছেন। সেই অনুযায়ী আমরা সেটা নীতিমালা প্রণয়নের কাজ করছি। আমি আজকের এই সুযোগে কৃতজ্ঞতা জানাতে চাই। এই নীতিমালা প্রণয়ন ক্ষেত্রে আমার সেই ভাই সর্দার আব্দুর রহমান ভাই এখান থেকে আমাকে সহযোগিতা করেছেন। আমি তার সহযোগিতা চেয়েছি এই নীতিমালাটা যাতে একটা গ্রহণযোগ্য নীতিমালা হয়, সেই জায়গাটাতে সেই নীতিমালা এখন অনুমোদনের অপেক্ষায় আছে। আমরা এই খাতে বাজেটও চেয়েছি, সেই কাজ সেই চেষ্টাও আমরা করছি। বাজেটটি পেলে আমি আশা করছি যদি আমি আর মাস ছয়েক এই দায়িত্বে থাকতে পারি, যদি আল্লাহ রাখে, তাহলে এর মধ্যে এই প্রবীণ সাংবাদিকদের অনুদানের বিষয়টি ইনশাআল্লাহ চালু করে একটা ভাতার আওতায় আনার একটা চেষ্টা করে যাবো। এর বাইরেও আমাদের আরো যে পরামর্শগুলো এসছে আজকে বক্তব্যের মাধ্যমে, যে স্বাস্থ্য একটা বিষয়, যে আমরা স্বাস্থ্য সেবাটা একটা গুরুত্বপূর্ণ। অসুস্থ হয়ে বড় ধরনের আমাদের মধ্যে উসমান সাদিক ভাই বলেছেন যে কতটা অসহায় অবস্থায় পড়ে। আমি নিজে ভুক্তভোগী, আমি কিন্তু 4 বার রিং লাগানোর জন্য সিসিউতে আমাকে ঢুকতে হয়েছে। সুতরাং এগুলা বোঝার জন্য আমার কারো বক্তব্য না শুনলেও চলে। এটা আমি বুঝি যে কতটা অসহায় অবস্থায় পড়তে হয় যখন চিকিৎসার জন্য আমরা যাই। সেই ক্ষেত্রেও আমরা এই চিকিৎসার জন্য কি করা যায় নানান পথ আমরা খুঁজে পাচ্ছি। বিশেষ করে আপাতত ঢাকার যে বড় বড় হাসপাতাল আছে তাদের সাথে একটা চুক্তির আওতায় গিয়ে একটা মানে সুবিধাজনক ভাবে যাতে চিকিৎসার ব্যবস্থাটা করা যায় সাশ্রয়ী ভাবে, সেই চেষ্টাটা আছে। আর একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা হয়তো আমি স্বপ্ন দেখে যাচ্ছি, বাস্তবায়ন করতে পারবো কিনা জানি না। আমি চেষ্টা করছি ঢাকার একদম হার্ট অফ দা সিটিতে কল্যাণ ট্রাস্টের নিজস্ব কোনো অফিস নাই। আমরা বর্তমানে ডিএফপি ওখানে আমাদেরকে 9টি রুম কক্ষ বরাদ্দ দিয়েছে, সেখানে আমরা এখন অফিস করছি। আমি খুব প্রাণান্তকর ভাবে চেষ্টা করছি যে কল্যাণ ট্রাস্টের একটি নিজস্ব জায়গা বরাদ্দ নেওয়া যায় কিনা। সেটা পল্টন মোড়ের কাছাকাছি একটি জায়গা চিহ্নিত করেছি, সেই জায়গার কাগজপত্র বের করে খুঁজে কাজ অগ্রসর করার চেষ্টা করছি। গত পরশুদিন নাগাদ কিছু কাগজ হাতে এসছে। এই জায়গাটি আমরা যদি বরাদ্দ আমরা সুচারুরূপে আমরা নিতে পারি সরকারের সহযোগিতায়, তাহলে একটা চিন্তা আছে যে এইটা একটি মাল্টিপারপাস হাইরাইজ বিল্ডিং হবে। এটার একটি অংশে কল্যাণ ট্রাস্টের অফিস থাকবে, একটি অংশে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হাসপাতাল থাকবে, এবং সবশেষে উপরের দিকে একটা ডরমেটরি থাকবে, যেখানে ঢাকার বাইরের সাংবাদিক বন্ধুরা ঢাকায় গেলে যাতে খুব সাশ্রয়ী ভাবে সেই ভবনে তারা খুব নামমাত্র খরচে থাকতে পারেন। যেমনটি এখানে এই যে সার্কিট হাউসে থাকলে খুব নামমাত্র খরচে সরকারি কর্মকর্তারা থাকতে পারে। এ ধরনের একটি ব্যবস্থা যদি ঢাকায় যারা যান তাদের জন্য তো একটা বড় খরচের জায়গা, হোটেলের জায়গাটা এবং পরিবেশ সবকিছু মিলিয়ে যদি এই ধরনের আমরা একটা বড় বহুতল ভবন মাল্টিপারপাস বিল্ডিং যদি আমরা করতে পারি, সেখানে কিছু অংশ ভাড়া দিয়ে আর্থিক সংগতির জায়গাটা আরো শক্তিশালী হবে। কিছু অংশ যদি আমরা একটা হাসপাতাল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হসপিটাল যদি করতে পারি, তাহলে সেখানে বিশেষভাবে সবার জন্যই উন্মুক্ত থাকবে, কিন্তু সাংবাদিকরা সেখানে বিশেষ সুবিধায় সেখানে চিকিৎসাটা, উন্নত চিকিৎসাটা পেতে পারেন। সেরকম একটা কিছু করা যায় কিনা সেই চিন্তা ভাবনা আছে। আর সর্বশেষ যে একটা ডরমেটরি থাকবে, ঢাকার বাইরের সাংবাদিক বন্ধুরা ঢাকায় গেলে যাতে একটা সুবিধাজনক ভাবে সেখানে তারা চার যাপন করতে পারেন, থাকতে পারেন। তো এই বিষয়গুলো সব চিন্তার মধ্যে আছে। এর বাইরেও আরো চিন্তা আছে যে সাংবাদিকরা আরেকটা বিপদের মধ্যে পড়ে, যে যখন তখন একটা মামলার মুখোমুখি হয়ে তাদের বিরাট বিপদের মধ্যে পড়ে যেতে হয়। মামলা চালানোর মতো সঙ্গতি থাকে না। সাংবাদিকতা করতে গিয়ে মানহানি মামলা, আইসিডির মামলা, নানান ধরনের মামলায় অনেকেই জর্জরিত। তো সেখানে আমরা লয়ার, যদি আমরা একটা লয়ার প্যানেল এই কল্যাণ ট্রাস্টের অধীনে রাখার কথা চিন্তা করছি, যাদেরকে এই মামলায় সাপোর্ট দেওয়ার জন্য কাজ করবেন তারা।
এই জাতীয় আরো বেশ কিছু চিন্তা ভাবনা আছে। আশা করি যদি এই সরকারের দিক থেকে সহযোগিতা, আন্তরিকতা, আমি এখনো পর্যন্ত ঘাটতি দেখছি না। আমার যে উপদেষ্টা আছেন মোহাম্মদ নাহিদ ইসলাম, তিনি অত্যন্ত সাংবাদিক বান্ধব, এবং আজকের দিনে আপনি যদি দেখেন বাংলাদেশে কোন সংবাদ মাধ্যমের উপর কোন ধরনের হস্তক্ষেপের তিনি বিরোধী, কোন রকম হস্তক্ষেপ করা হচ্ছে না, যারা যা খুশি লিখে যাচ্ছেন। এবং পত্রিকাগুলো দেখলে আপনার মনে হবে যে যত ধরনের এই বাংলাদেশে যত ধরনের খারাপ অবস্থা আছে সব যেন এই 5 মাসের মধ্যে হয়েছে। মানে এমন ভাবে রিপোর্ট গুলা উপস্থাপন করা হচ্ছে, কোন কোন পত্রিকায় এইসব দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু কোথাও গিয়ে আগের মতো সেই গায়েবী জায়গা থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে না, এবং সংবাদ মাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা এখন ভোগ করে যাচ্ছে। তো সেই জায়গাটাতে এই সাংবাদিক বান্ধব উপদেষ্টা তিনি এই বিষয়গুলোতে সাংবাদিকদের কল্যাণে নানা ধরনের বহুমুখী কার্যক্রম নেয়ার জন্য এই কল্যাণ ট্রাস্টের তিনি নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমরা কাজ করছি। আপনাদের সকলের যদি ঐকান্তিক সহযোগিতা পাই, সমর্থন পাই, আমি মনে করি এখানে আরো অনেক কিছু করার আছে। আর্থিক সীমাবদ্ধতার জায়গাটা তো অবশ্যই আছে, যে বাংলাদেশের কি ভঙ্গুর অবস্থায় একটি বিধ্বস্ত অর্থনীতি রেখে পালিয়েছে বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার। এখন দেশটা এই গত 5 মাস চালিয়ে নিতে বর্তমান সরকারকে অনেক হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতেও সাংবাদিকদের কল্যাণে যা যা করা দরকার সেই বিষয়গুলো নিশ্চয়ই এই সরকার বিবেচনা করছে এবং করবে। এই বিশ্বাস থেকে আমি বলতে পারি আগামী দিনে আপনাদের জন্য আরো কিছু সুখবর হয়তো আসতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে এক ভাই বলেছেন, অপু ভাই তার বক্তব্যে বলেছেন যে রাজনৈতিক বিবেচনায় অতীতে হয়েছে, ভবিষ্যতে কি হবে। আমরা ইতিমধ্যেই প্রমাণ করেছি যে রাজনৈতিক বিবেচনা দিয়ে এগুলো কোনো আবেদন বিবেচনা করা হয়নি। আমি আজকে এখানে নওগাঁ, নাটোর এবং পাবনা এইসব জায়গা থেকে যারা এসছেন তারা জানেন তাদের আবেদনগুলো একদম এক ভাই বলেছেন 1 বছর আগের তাদের আবেদন। 1 বছর আগের মানে কি, এটা আমি দায়িত্ব নেওয়ার পরে নিশ্চয় আবেদনটি করেন। এবং যারা আজকে ডাক পেয়েছেন এসব জেলা থেকে তারা হয়তো কল্পনাও করতে পারেন নাই যে তাদের নামে কোনো বরাদ্দ হয়ে থাকতে পারে, জানেনই না তারা। গতকাল জানতে পেরেছেন, আপনি জিজ্ঞেস করেন গতকাল বা পরশু তারা জানতে পেরেছেন যে তাদের জন্য, এই জন্য তাদেরকে কোনো তদবির করতে হয় না। এখানে একটি পরিবার আছে সম্ভবত, আমি জানি না এবং কিনা, যে একজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন আর এসছেন তার পরিবারের কেউ মৃত্যুবরণকারী সাংবাদিক ওই যে পিছনে আছে, হ্যাঁ রিনা, তার আপনার স্বামী সাংবাদিক ছিলেন, মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুজনিত কেসটাও ফেলে রাখা হয়েছে, দেওয়া হয়নি। একটা পরিবার যখন মানে পরিবারের যিনি প্রধান তিনি যখন চলে যান, এত বছর যাবৎ সাংবাদিকতা করার পরে দাপটের সাংবাদিক ছিলেন, তারপরে যখন মৃত্যুবরণ করেন পরিবারটা কত অসহায় অবস্থায় পড়ে। তাদের জন্যই তো এই কল্যাণটা আছে। এবং নীতিমালায় বলা আছে জেলা পর্যায়ে মৃত্যুবরণ জনিত 2 লক্ষ টাকা, বিভাগীয় পর্যায়ে 3 লক্ষ টাকা দেওয়ার নীতিমালায় আছে। তাহলে কেন তাদের এই আবেদনটি ফেলে রাখা হয়েছে? আমি আবেদনটি যেখানে বাতিল মানে প্রত্যাখ্যাত আবেদন থেকে তুলে নিয়ে তার আবেদনটিতে আমি বরাদ্দ করেছি। আমি জানিও না যে তিনি, আমার মনে হয়েছে যে একজন সাংবাদিক দুনিয়া থেকে চলে যাওয়ার পরও কি তার মতাদর্শ দেখতে হবে আমাদের, এই কারণে এরকম ঘটনা ঘটেছে। কারণ বিগত সময় আমি আসার পরে এই কিস্তিতে 30 জন মৃত্যুজনিত 30টা কেসের পেমেন্ট দিতে হয়েছে। কারণ এগুলা মতাদর্শগত কারণে এগুলা বাদ দিয়ে রাখা হয়েছিল, যে কি আওয়ামী লীগের মতাদর্শের না বলে এদেরকে দেওয়া ফেলে রাখা হয়েছে। তো যে কারণে এখানে একটি বিরাট অঙ্ক চলে গেছে। আর আপনারা বক্তব্যের মধ্যে অনেকে বলেছেন যে সাংবাদিক অনুদানের পরিমাণটা, সাদি ভাইও বলেছেন, তার কথায় যৌক্তিকতা আছে, যুক্তি আছে এবং এটাই ন্যায্য। কিন্তু বাস্তবতা হচ্ছে 1 গজ কাপড় দিয়ে শার্ট, প্যান্ট, টুপি সব বানাতে হলে যা হয়, বরাদ্দ খুব কম, আবেদন এত বেশি। এই সময়ে এসে যেহেতু 15 বছরের বঞ্চনা, সবাই একসঙ্গে আবেদন করছেন। এই জন্য আমরা চেষ্টা করেছি প্রাথমিকভাবে যে যতটা পারা যায়, যেটুকু সামর্থ্য আছে এটা অন্তত সবার কাছে কিছু কিছু করে পৌঁছানো। ভবিষ্যতে ইনশাল্লাহ যখন সবাই একবার পেয়ে যাবেন যারা বঞ্চিত হয়েছেন, তারপরে হয়তো আমরা দেখে শুনে আরেকটু, যেখানে কেস টু কেস আরেকটু ভালোভাবে আমরা রেসপন্স করতে পারবো। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেগুলো ফাইলের মেরিট অনুযায়ী আমরা বিবেচনা করেছি, কারণ এখানে একটি বাছাই কমিটি আছে, এটা আমি এককভাবে করি না। 7-8 সদস্যের একটি 9 সদস্যের একটি বাছাই কমিটি আছে। সেখানে মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোক আছেন, আমাদের সাংবাদিক আছেন 5-6 জন,
তো সবাই মিলে আমরা আবেদনপত্রটি যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে মেরিট দেখে সেটা বিবেচনা করি সামর্থ্যের মধ্যে। আমরা দিতে পারলে অনেক বেশি দিতে পারলে ভালো হয়। আপনি বুঝতেই পারছেন যে যেখানে মৃত্যুজনিত 2 লাখ টাকা দেওয়ার নীতিমালা আছে, সেখানে অসুস্থতার জন্য কত দেওয়ার নীতিমালা আছে এটা এমনি বোঝা যায়। তো সুতরাং এই বিষয়গুলো আমাদের উপদেষ্টা মহোদয় আমাকে গতবার যখন আমরা চেক বিতরণ করছি তখন বলেছেন যে এই অঙ্কটা আরো বাড়ানোর চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টা উনার হাতেও নাই। আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে যে জটিল প্রক্রিয়া, আমলাতান্ত্রিক জটিল প্রক্রিয়া, এগুলো অনুসরণ করেই আমাদেরকে বরাদ্দটি আনতে হয়, যে কারণে চাইলেই আমরা এটা হুট করে বাড়িয়ে ফেলতে পারি না। তো সেই চেষ্টাটা আমাদের চলছে। আমি এই কথা বলতে পারি, দলীয় বিবেচনায় নয়, আবেদনের মেরিট দেখে আবেদন বিবেচনা করা হবে। আবেদনের মেরিট দেখে তিনি কোন, তার রক্তের গ্রুপ কি, এ না বি না জে, এটা দেখা হবে না। দেখা হবে যে আবেদনের মধ্যে মেরিট আছে কিনা, তিনি প্রকৃতপক্ষে পেশাদার সাংবাদিক কিনা, সাংবাদিক হিসাবে তার যে পরিচিতি সেটা যথার্থ কিনা, এই বিষয়গুলো দেখেই এটা বিবেচনা করা হবে। তবে হ্যাঁ, যে কথাটি আসছে যে যেহেতু 15 বছরে একটা বিরাট বৈষম্যের জায়গা তৈরি হয়েছে, সে কারণে এখন মনে হতে পারে কিছুদিন যে এক পক্ষের লোকজন বেশি পাচ্ছে, কারণ এটা হয়েছে তো 15 বছর ধরে বঞ্চনার কারণে এখন এক পক্ষের আবেদনটাই বেশি আসছে, অন্য পক্ষের আবেদন তো তুলনামূলকভাবে কম আসবে। এখন তারা কিছুটা সতর্কতার জায়গা আছেন যে এত বছর, কারণ আমার ওখানে নামটা কম্পিউটারে ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে যে কে কতবার নিয়েছে। দেখা গেছে যে 6 বার 7 বার পর্যন্ত এক একজনে পেয়েছেন, একটা কলামে অটোমেটিক এটা চলে আসে, এটা লুকানোর কোনো সুযোগ নেই। কারণ এটাতে এই কম্পিউটার এই পেমেন্টটা দেওয়ার সময় তার যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দেয়া থাকে, যে কারণে এই নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি এর আগে কবে পেয়েছিলেন, কত তারিখে পেয়েছিলেন, কত টাকা পেয়েছিলেন, অটোমেটিক চলে আসে। এই কারণে যারা এই সদ্য ক্ষমতা থেকে বিদায়ী ওই দলের অনুসারী সাংবাদিক বন্ধুরা এখন আবেদনই হয়তো কম করছে, কিন্তু আমরা আবেদন বিবেচনার ক্ষেত্রে আমরা সরকারপন্থী সেই আওয়ামী লীগ পন্থী ইউনিয়নের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক নেত্রীকেও আমরা এবারে তাকে অনুদান দিয়েছি, এবং আবেদন যে কয়টি এসছে আমার কাছে 358টি আবেদন এসছে। শুধু আবেদনের ত্রুটির কারণে 8টি আবেদন বাদ দিয়েছি, বাকি 350ই আমরা অনুদান বরাদ্দ করেছি। তো সুতরাং এখানে কাউকে ওইভাবে দলীয় বিবেচনায় কাউকে বাদ দিয়েছেন, এটা বাদ দিয়েছি, এটা বলার সুযোগই নেই। এখন এই যে সাংবাদিক